শিক্ষা উপদেষ্টার আহ্বানে সাড়া দেননি কুয়েট শিক্ষার্থীরা, তৃতীয় দিনের মতো অনশন। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। এবং কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে 3 যুবকের মৃত্যু। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরের সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাচ্ছি। শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে অনড় কুয়েটের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দলের আহ্বানেও সিদ্ধান্ত বদলায়নি তাদের। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জানিয়েছে, চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ মেনে নেবেন না তারা। শেখ ইব্রাহিমের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যে ডেস্ক রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীদের টানা আন্দোলন পরিস্থিতিতে বুধবার সকালে ক্যাম্পাসে আসেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। শিক্ষার্থীদের দাবি শোনেন তিনি এবং তাদের অনশন ভঙ্গ করে আইনের উপর আস্থা রাখার অনুরোধ জানান। পরে শিক্ষক প্রতিনিধিদের সাথেও কথা বলেন উপদেষ্টা। এটা অত্যন্ত দুঃখের বিষয়, পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে যেখানে ছাত্রদেরকে অনশন করতে হচ্ছে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 3 সদস্যের একটি প্রতিনিধি দলও সকালে শিক্ষার্থীদের সাথে কথা বলেন, আহ্বান জানান অনশন ভঙ্গের। একটা প্রক্রিয়াগত দিক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সেগুলোকে আমরা মাথায় নিয়ে দ্রুতই আশা করছি একটা ভালো সমাধান দিচ্ছে, যেটার মধ্য দিয়ে আমরা এই অবস্থা উত্তরণ ঘটাতে পারি। তবে কুয়েট উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় শিক্ষার্থীরা। গত সোমবার থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অসুস্থ হয়ে পড়ায় তাদের মধ্যে 10 জনকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত ভিসি মাসুদ অপসারণ হয়েছে এই নিউজ আমরা পাবো, আগ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আগের মতো আশ্বাসে আমরা গলছি না। আমরা বলেছি যে ফলাফল নিয়ে আমরা অনশন ভাঙব। এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণ বা পদত্যাগ চাওয়া আইন বহির্ভূত কাজ বলে মন্তব্য করেন কুয়েট শিক্ষকরা। যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা যদি না হয়, এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের চাপে একজন ভাইস চ্যান্সেলরকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি। ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে শিক্ষার্থীদের 2 পক্ষের অবস্থান এবং সংঘর্ষে গত 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থী আহত হন। 25 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 14 এপ্রিল রাতে সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে 1 দফা আন্দোলনে মাঠে নামেন শিক্ষার্থীরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আজ খুলছে কুয়েটের সব হল। কিছুক্ষণ আগে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। কুয়েট ক্যাম্পাস থেকে আমরা আবারও সরাসরি যুক্ত হচ্ছি খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের সাথে। অসীম, কিছুক্ষণ আগে আমরা জানছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও তারাও অনড় তাদের দাবিতে, এবং তার মধ্যেই কিছুক্ষণ আগে যেহেতু হল খুলে দেওয়া হয়েছে, এখন সেখানের কি অবস্থা? দেখুন, কুয়েটের শিক্ষক সমিতি যে সভা করেছে, সবার পরে তারা একটা আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, যেখানে তারা বলেছেন যে কুয়েট ভিসির যে অপসারণ বা পদত্যাগের বিষয়টি যদি আইন অনুযায়ী সে অন্যায় করে থাকে, তবে তার পদত্যাগ অথবা অপসারণ করতে হবে। তাছাড়া কিন্তু পদত্যাগ বা অপসারণের পক্ষে তারা নাই। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে 48 ঘন্টার বেশি সময় কিন্তু পার হয়ে গেছে ভিসি প্রফেসর মাসুদের পদত্যাগের 1 দফা দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন অর্থাৎ আমরণ অনশন সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। এরই মধ্যে কিছুক্ষণ আগে সিন্ডিকেট সভা হয়েছে। সবাই সিদ্ধান্ত হয়েছে যে 2 মে যেহেতু হল খোলার সিদ্ধান্ত হয়েছিল, সেই 2 মে হল খোলার সিদ্ধান্ত থেকে ফিরে এসে আজই কিন্তু কুয়েটের যে 6টি ছেলেদের হল এবং 1টি মেয়েদের হল রয়েছে, সেই হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে আপনি জানেন যে সকাল থেকে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং
যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বারে বারে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হয়েছে, তাদের যে আমরণ অনশন থেকে ফিরে আসার কথা বলছেন। তবে তারা বলেছেন যে পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হয় সে পর্যন্ত কিন্তু তাদের যে আমরণ অনশন তা থেকে কিন্তু তারা ফিরবেন না। তারা বলেছেন যে তারা কিন্তু কোনো কথাই আর কারো কর্ণপাত করতে চায় না। তাদের যে দাবি, সেই দাবি পূরণ করেই তারা ঘরে ফিরতে চায়। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ফল খোলার সিদ্ধান্ত হয়েছে এর মধ্যেই কিন্তু গত সপ্তাহে মঙ্গলবারেই কিন্তু শিক্ষার্থীরা এই ফলগুলো তারা তালা ভেঙে হলে ঢুকেছে, ফল তারা নিজেরাই খুলে নিয়ে। ধন্যবাদ অসীম আপনাকে। দর্শক, কুয়েটের ভিসি অপসারণের এক দফা এক দাবিতে 3 দিনের মতো আমরণ অনশন করছেন কুয়েট শিক্ষার্থীরা। এর মধ্যেই আজ কুয়েটে সব খুলে দেওয়া হয়েছে, সবগুলো হল খুলে দেওয়া হয়েছে এবং সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। কুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করতে জমায়েত হচ্ছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মহসিন কবির, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মহসিন, আমাদের জানান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই অবস্থান সেটি এখন কি পর্যায়ে আছে এবং কোন দিকে যাচ্ছে? আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কুয়েটের যে ভিসি ডক্টর মাসুদ তার পদত্যাগের দাবিতে যে আন্দোলন গতকাল রাতে ঘোষণা করা হয়েছিল, সেই শিক্ষার্থীরা, বুয়েট সহ বিভিন্ন শিক্ষার্থীরা তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা এখন পালন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রাজু ভাস্কর্যের যে একটি অস্থায়ী মঞ্চ করে সেখানে অনশন করা হচ্ছে এবং তার পাশে এই শিক্ষার্থীরা তারা এইখানে এসে তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করছেন। এবং তাদের যে দাবি, কুয়েটের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, ভিসির পদত্যাগ দাবিতে যে অনশন করছেন, সেই অনশন কর্মসূচির সঙ্গে তারাও সংহতি প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তারা দাবি করছেন যে অবিলম্বে কুয়েটের ভিসি ডক্টর মাসুদ তাকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি তাদের মেনে নিতে হবে, সেই ধরনের কথা বলছেন। এবং তাদের যে কর্মসূচি ছিল গতকাল রাতে তারা যে কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচি ছিল যে আজকে শাহবাগ ব্লকেট। তবে শাহবাগ ব্লকেট হচ্ছে না, তারা এই রাজু ভাস্কর্য থেকে তারা মিছিল করে নিয়ে ভিসি চত্বর, সেই ভিসি চত্বরে গিয়ে তারা তাদের মিছিল শেষ করবেন এবং এখন তারা বক্তব্য রাখছেন এবং এখন তাদের যে পরবর্তী কি কর্মসূচি হবে, সেই পরবর্তী কর্মসূচি তারা কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন। নিশ্চয়ই আমরা পরবর্তী কর্মসূচি পেলে আপনাদেরকে তখন আরো বিস্তারিত জানিয়ে দেবো। শিমু, ধন্যবাদ মহসিন আপনাকে। আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব। দর্শক, কুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে রাজু চত্বরের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সেখান থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মহসিন কবির। দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী 27 এপ্রিল মামলার পরবর্তী শুনানি ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ মামলার অভিযোগ গঠনের শুনানি দেয়। চার্জশিটভুক্ত 4 আসামি শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী ও ভাসুরের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। আদালত সূত্রে জানা গেছে, মামলাটিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রসিকিউশনকে আইনি সহায়তা দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার অ্যাডভোকেট এহসানুল হক সমাজিকে নিয়োগ দেওয়া হয়েছে। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র, মূল আসামির 164 ধারায় জবানবন্দি সহ অন্যান্য নথির ওপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করলে তা আদালত মঞ্জুর করেছেন। মূল আসামি হিট্টু শেখের ফৌজদারি কার্যবিধি 164 ধারার অধীনে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সহ আসামিদের যে কার্যাবলী, এই সমুদয় প্রসিকিউশন ডকুমেন্টস বিবেচনায় নিলে প্রসিকিউশন কেসের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো যথেষ্ট উপাদান রয়েছে। কুমিল্লার বুড়িচংয়ে
ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে 3 যুবকের। আজ ভোরে উপজেলার মাধবপুরে ঢাকা চট্টগ্রাম রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা প্রতিনিধি জীবন ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর এলাকা। এখানেই বুধবার ভোরে ঢাকা চট্টগ্রাম রেল লাইনে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। ট্রেনে কাটা পড়ে মারা যান 3 যুবক। ঘটনাস্থলের কাছাকাছি ট্রেনটি কয়েকবার হুইসেল দেয়। এই সময়ই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা এলাকাবাসীর। তারা জানান, দুর্ঘটনার পরও বেশ কিছুক্ষণ হাত পা কাটা অবস্থায় 2 যুবক জীবিত ছিল। এ সময় তারা বাঁচানোর জন্য আকুতি করছিল ও পানি চাইছিল। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাদেরও। ফজর নামাজ পড়ে এদিকে হাঁটতে আসি, তো আসার সময় এই জাঙ্গালের উপর যখন উঠি তখন দেখি এখানে 3টা বডি ভরে নিচে পড়ে দিয়েছে। আসার পর দেখি তা 2টা বডি জেতা আছে, ঠ্যাং নাই, জেতা আছে, আছে এমনি কথা বলে। তখন একজন বলতেছে, ভাই আপনি এদিকে আসেন। তো আমি আসলাম, বসলাম, বলতেছে আমার একটু পানি খাওয়ান। 3টা লাশের থেকে একটা লাশের মাথা লাইনের উপর পড়ে আছে, আর একটা বডি, মাথাটা আলাদা, বডিটা প্রায় 150 মিটার সামনে পড়ে আছে, আর 2টা লাশ লাইনের বাহিরে পড়ে আছে, হাত পাগুলা কাটা। 3 জন তো আর আত্মহত্যা করবে না, হয়তো কোনো নেশাগ্রস্ত ছিল, তারা টের পায়নি, এয়ারলাইনে শুয়ে ছিল, হয়তোবা ট্রেন চলে গেছে, এই কারণে হয়তোবা তারা মারা গেছে। বুড়িচং থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো নিয়ে যায়, তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয় তদন্তে জানা গেছে যে ভোর 4টার দিকে ঘটনা। 3 জন মারা গেছে, বয়স 16 থেকে 18-এর ভিতর মাঝে হবে, মধ্যবর্তী 3 জনের বয়স হবে। 3 জনই পুরুষ, অজ্ঞাত এখনো শনাক্ত হয় নাই। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছি একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ দিচ্ছেন দেশের খবর। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা বর্তমান সরকারের দায়িত্ব। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে 1 লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পয়লা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে গত 15 এপ্রিল রাতে মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। কোথায় লুকিয়ে আছে এইটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলে। এই সরকার অনেক কথা বলছেন, নির্বাচন নিয়ে কি টালবাহানা করছেন, নানা কিছু বিষয় আমরা দেখছি। এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতে থাকতে হবে। আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের বিধান করতে হবে। ঠাকুরগাঁওয়ের জাঠিভাঙা গণহত্যা দিবস আজ। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে বাড়ি ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাযজ্ঞ চালায়। এই গণহত্যায় শহীদ হন প্রায় 2500 মানুষ। পাকিস্তানি হানাদার বাহিনী হত্যাযজ্ঞ শুরু করলে ঠাকুরগাঁওয়ের আশেপাশের জগন্নাথপুর, চকহলদি, কালীগঞ্জ, বাহাদুর বাজার, ঝাড়বাড়ি এবং দিনাজপুরের বেশ কিছু এলাকার কয়েক হাজার বাঙালি নরনারী ও শিশু সীমান্তের ওপারে আশ্রয় নিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন। 22 এপ্রিল জাঠিভাঙায় তাদের পথরোধ করে হানাদার বাহিনীর এদেশীয় দোসর আলবদর রাজাকাররা। 23 এপ্রিল সকালে 2 ট্রাক মিলিটারি চলে আসে জাঠিভাঙায়। পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে লাইন করে নির্বিচারে গুলি করে পুরুষদের হত্যা করে। জাঠিভাঙা হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে এখনও শিউরে ওঠেন সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা। শহীদ হওয়া এসব স্বজনদের ক্ষত আজও শুকায়নি। এই গণহত্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার চকহলদি গ্রামের প্রায় 150 জন নিরীহ পুরুষকে হত্যা করা হয়। এই গ্রামটির নাম করা হয় বিধবা পল্লী। এই বিধবা পল্লীতে এখন প্রায় 14 থেকে 15 জন বিধবা বেঁচে আছেন, যারা বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।
দেশের খবর শেষ করব, তবে তার আগে আকিজ বসে গ্লাসের সৌজন্যের শিরোনামগুলো আরও একবার। কুয়েটের হল খুলে দেয়া হচ্ছে আজ, সিন্ডিকেটের সিদ্ধান্ত। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। এবং কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে 3 যুবকের মৃত্যু। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ।